আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকালে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতকাল মানে চারিদিকে মজার মজার শীতকালীন পিঠা খাওয়ার ধুম। আমি এখনো গ্রামের শ্বশুর বাড়িতে আছি, হয়তো বা আরও বেশ কিছুদিন থাকা হবে। ঢাকা থেকে আমি আমার আব্বুর সাথে এসেছিলাম। সোহার বাবা আসতে পারেনি, সে আজকে সকালে এসেছে, 2-3 দিন আমাদের সাথে বেড়াবে। তো আসলে যাদের বাড়িতে আছি সেই সাথে থাকলে একটু বেশিই ভালো লাগে আর কি, আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। আমার ননদও এসেছে তার বাচ্চাদের পরীক্ষা শেষে বাবার বাড়িতে বেড়াতে, কয়েকদিন আমাদের সাথে থাকবে, এরপর আমরা সবাই আবার তার শ্বশুর বাড়িতে বেড়াতে যাব। সবাই একসাথে হওয়াতে ঘর এখন বেশ ভরপুর, খুব আনন্দ হচ্ছে, খুব আয়োজন করা হচ্ছে। আজকে সকালের নাস্তায় বাফা পিঠা তৈরি করা হচ্ছে, সেই সাথে চালের আটা রুটিও তৈরি করা হবে। আর এইসব পিঠাগুলো নতুন দানের চালের গুঁড়ি দিয়েই তৈরি করা হচ্ছে। এই সিজনে দেখা যায় প্রতিটা ঘরে ঘরে কম বেশি নতুন ধান ওঠে, আর সেই নতুন ধানের চালের ভাত খেতেও কিন্তু বেশ মজা লাগে। আবার সেই নতুন ধানের চালের গুঁড়ি দিয়ে বিভিন্ন পিঠা বানালে সেগুলোও খেতে কিন্তু বেশ মজার হয়। তো যাই হোক, আজকে সকালে বাপা পিঠা দিয়ে চা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। তবে খেজুরের রস দিয়ে বাপা পিঠা খেতে আমার বেশ ভালোই লাগে। তো প্রতি বছর খেজুরের রস দিয়ে বাপা পিঠা খাওয়া হয়, এবছরও খাওয়া হবে, তবে আরও 2-1 দিন পরে। তো যেখান থেকে খেজুরের রস কিনে আনা হয় মানুষের মাধ্যমে, তো তারা হয়তো আরও 2-1 দিন পরে নিয়ে আসবে, এটা জানিয়েছেন। অনেক দূর থেকে খেজুরের রসটা মানুষের মাধ্যমে আমার শ্বশুরাব্বু কিনে আনেন। তো 2-1 দিন পরে আনলে হয়তো আবারও বাপা পিঠা তৈরি করে খাওয়া হবে, এই আর কি। আমি যেহেতু আমার চ্যানেলে আমার লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করি, তো সেক্ষেত্রে দেখা যায় আমি যখন যেখানে যেভাবে থাকি সেখান থেকেই আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো আমি যেহেতু এখন গ্রামে আছি, গ্রামের ভিডিওগুলাই আপনাদের মাঝে শেয়ার করছি। অনেক ভিউয়ার্স আপুরা আছেন যারা গ্রামের ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করেন, আমাকে কমেন্টে জানান যে আপু আপনার গ্রামের ভিডিওগুলো দেখতেও আমাদের খুব ভালো লাগে। তো যেসব আপুদের গ্রামের ভিডিওগুলো দেখতে ভালো লাগে না, তারা চাইলে আমার আজকের ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আর এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আধুনিক গৃহিণীরা সংসারের প্রতিটা কাজের মধ্যে সহজ উপায় বের করার চেষ্টা করি, একটু বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে কিভাবে কাজটা খুব কম সময়ে সহজভাবে করা যায় সেভাবে করার চেষ্টা করি বা সেভাবে করে থাকি। তবে আমি যতটুকু দেখেছি আমাদের মা খালারা বা মা শাশুড়িরা সংসারের প্রতিটা কাজ খুব কঠিন উপায়ে করে নিতেন। তো এরপরেও তারা অনেক অনেক বাচ্চাও পেলেছেন খুব সহজে। তো যাই হোক, আমরা প্রযুক্তির এই সময়ে এসে সব কিছু খুব সহজভাবে পেয়ে গেলেও আমাদের বাচ্চারাই কিন্তু আমাদের সব সময় খেয়ে নিচ্ছে। তো ওই কারণে আসলে এই সময়ের স্মার্ট গৃহিণীরা বাচ্চা সামলিয়ে সংসারের কাজগুলো সহজ উপায় খুঁজে না করে কোনো উপায় নেই। এবার বলি আমি কথাটা কেন বলেছিলাম। আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন, ঘরের একটা বড় পালিত মোরগ জবাই করা হয়েছে রান্না করার জন্য। তো সেটাকে আমার শাশুড়ি মা খুব কঠিন উপায়ে প্রসেসিং করে রান্নার উপযোগী করে নিয়েছেন। তো আমি হলে সেটাকে গরম পানি করে সেখানে বড় বড় লোমগুলা তুলে নিয়ে তারপর দরকার পড়লে একটু চুলাতে সেঁকে নিয়ে ছোটো লোমগুলা পুড়ে নিতাম চামড়ার মধ্যে। তো উনি সেটাকে হাত দিয়ে এক একটা করে লোমগুলা তুলে নিয়েছেন, বড় লোমগুলা আর কি, পালকগুলা। তো এতে করে ওনার হাতে কিন্তু পুস্কাও পড়ে গিয়েছেন, হাত ব্যথা করেছে। এরপর আবার খড়কুটোতে আগুন জ্বালিয়ে মোরগটা সেঁকে নিয়েছেন, মানে ছোট ছোট লোমগুলা পুড়ে নিয়েছেন আর কি, সনাতন পদ্ধতিতে। তো আমি যদিও বলেছিলাম যে আমি এইভাবে খুব সহজে মোরগটা পরিষ্কার করে রান্নার জন্য রেডি করে দিই, তো উনি বলেছেন এইভাবে করলে রান্না করলে টেস্টটা খুব ভালো আসে। তবে আমার কাছে সেটা মনে হয়নি। আসলে যে কোনো খাবারের টেস্ট রান্নার উপরে ডিপেন্ড করে আমার মনে হয় আর কি। তো যাই হোক, ওনারা মুরব্বী মানুষ, যেটা তাদের মাথায় চিন্তায় আসে আর কি।
তো এদিকে আমি মোরগটা কেটে ধুয়ে রেডি করে দিয়েছি, আর আমার ননদ রান্না করে নিয়েছেন। সাথে মুরগির যে সাইডের অংশ আছে, চামড়া আছে, সেগুলা দিয়ে মাটির নিচের আলু রান্না করা হয়েছে, এদিকে দেখতেই পাচ্ছেন। তারপর মোরগটা একটু নতুন আলু দিয়ে ঝুল করে রান্না করা হয়েছে, যেহেতু চালের আটা রুটি দিয়ে খাওয়া হবে। আপনাদের মুক্তা আপু অতি সাধারণ একজন মেয়ে, গ্রামে তার বেড়ে ওঠা। আমার ছোটবেলা, শৈশব, কৈশোর, পড়াশোনা, বিয়ে সব কিছুই কিন্তু গ্রামের মধ্যে। তো যার কারণে আমার জীবনের সাথে গ্রাম উতপ্রুতভাবে জড়িয়ে আছে, এবং আলাদা একটা গ্রামের জন্য মায়া টান কাজ করে সব সময়। তবে আলহামদুলিল্লাহ সব সময় সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারি, সেটা গ্রাম হোক বা শহর হোক। প্রতিদিন বিকালবেলা সবাই মিলে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়, বা হাঁটতে যাওয়া হয়, বা বেড়াতে যাওয়া হয়। তবে আজকে সবাই মিলে চলে যাচ্ছি বিলের মধ্যে। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছি। তো যেখানে গিয়েছি সেখানে আমার শ্বশুরবাড়ির অনেক জায়গা জমি আছে। তো সাথে আমার ননদ, দেওরের বউ, আমার ননদের বাচ্চারা, সোহা, সিয়াম যায়নি আজকে, তো সোহা গিয়েছে আর কি। তো সবাই মিলে যাচ্ছি। তো যাওয়ার পথে ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো ধারণ করে রেখেছি আপনাদের সাথে আমার ভালো লাগাগুলো শেয়ার করব বলে। এই মসজিদে সবসময় আমার শ্বশুরাব্বু নামাজ পড়ে থাকেন। এর একটা কারণ আছে, এই মসজিদ আমার শ্বশুরবাড়ির ঘর থেকে কিন্তু অনেকটা দূরে। তো এখানে হচ্ছে আমার দাদি শাশুড়িকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে, এইটাই হচ্ছে সেই মসজিদ। তো যার কারণে আমার শ্বশুরাব্বু ওনার মায়ের কবরের জিয়ারত করার জন্য বা ওই মসজিদে নামাজ পড়ার জন্য এত দূর পর্যন্ত হেঁটে আসেন। তো ওইসব আমি আগে কখনোই দেখিনি। এদিকে আমি বিয়ের পরে প্রথমবার আসলাম। তো আমার ননদ, দেওর তারা কিন্তু সব কিছু আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, দেখিয়ে দিচ্ছিলেন, জানাচ্ছিলেন। সোহার বাবারা 4 ভাই বোন, তারা 3 ভাই 1 বোন। তাদের বেড়ে ওঠাও কিন্তু গ্রামে। তো আমার এক দেওর বর্তমানে প্রবাসে থাকে, তো আর 2 ভাই তারা ঢাকায় থাকে। আমার দেওর আর ননদ তারা তাদের ছোটোবেলার গল্পগুলো আমার সাথে আর আমার জায়ের সাথে শেয়ার করছিলেন। তো তাদের ছোটোবেলার গল্পগুলো শুনতে শুনতে পুরোটা সময় পার করেছি, পুরোটা বিকাল কাটিয়ে দিয়েছি। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর আমরা একটু বিলের মধ্যে নেমে পড়েছি রাস্তা থেকে। সেখানে একজন কৃষক চাচা কাজ করছিলেন, ওনার থেকে কিছু ফ্রেশ ধনেপাতাও কিনে নিয়েছি। এরপর সূর্য ডুবে যাওয়ার পর অন্ধকার ঘনিয়ে আসলে আমরা ঘরে ফিরে আসি। তো এসেই দেখতে পাচ্ছেন একদম কাজে লেগে পড়েছি। আজকে রাতে বারবিকিউ পার্টি করব আশেপাশে সবাইকে সাথে নিয়ে। সোহার বাবা 6টা মুরগি এনে দিয়েছিল, তো সেগুলো আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি 2-3 ঘন্টার জন্য। রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে বারবিকিউর মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো। তবে প্যাকেটের মধ্যে দেওয়াই থাকে যে বাড়তি কী কী উপকরণ অ্যাড করতে হবে মশলাটার বাইরে। তবে আমি এর বাইরেও আমি নিজের থেকে আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি যেন স্বাদ পারফেক্ট হয়, মানে স্বাদ বৃদ্ধির জন্য আর কি। তো আদা রসুন বাটাটা না দিলেও চলে, তবে আমি এখানে 1.5 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। আর টমেটো সস, সয়া সস, স্বাদ মতো লবণ, চিনি, লেবুর রস যা যা দেওয়া দিয়ে দিয়েছি, টক দই দিয়েছি 2 কাপ পরিমাণ মতো, সব কিছু দিয়ে মেখে রেখে দিব। আর যেহেতু ব্রয়লার মুরগি আমি একটু কেচে কেচে দিয়েছি যেন মশলাটা প্রপার মাংসের ভিতর ঢুকে যায়। সবশেষে সরিষার তেল দিয়ে ভালোভাবে কিন্তু আমি একটু সময় নিয়ে ম্যারিনেট করে রেখে দিব।
তিনতলা ছাদের উপরে এই বারবিকিউর আয়োজনটা আমরা করে রেখেছি। সকালের দিকে মোটামুটি সব কিছু গুছিয়ে রাখা হয়েছে। এবার সন্ধ্যার দিকে মাংসগুলা আমরা কয়লার মধ্যে পুড়ে নিচ্ছি আর কি, বারবিকিউর পার্টিটা যেভাবে করা হয়। তো এই কাজটা মূলত করে নিচ্ছে আমার ননদ আর দেওর। তো আমি ক্যামেরাম্যান হিসেবে আছি, আমি একটু ভিডিও শ্যুট করছি আপনাদের জন্য। তো সেই সাথে আশেপাশের আরও যারা সবাই আসবে, বাচ্চারা আসবে, সবাই মিলে খুব সুন্দর একটা মুহূর্ত পার করেছি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি, আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।